করি, কেমন তোমরা পড়েছো আমি দেখব। হোয়ার ডিড জিমি রিচ আফটার গেটিং ডাউন ফ্রম দ্য রেল? হোয়ার ডিড জিমি রিচ বা গো আফটার গেটিং ডাউন ফ্রম দ্য রেল? কোথায় সে গিয়েছিল বা পৌঁছেছিল রেল থেকে নেমে, রেলগাড়ি থেকে নেমে? দিস কোশ্চেন গোজ টু রাই। হ্যালো, শুনতে পাচ্ছ না তোমরা? অরিজিৎ, কোথায় গিয়েছিল জিমি রেল থেকে নেমে? তাকে $900 দেওয়া হয়েছিল, রেল টিকিট দেওয়া হয়েছিল, রেলের টিকিটে পেয়ে রেলে চড়ে, ও সরি $900, ভুল বললাম, $500, তাই তো, সরি $5 দেওয়া হয়েছিল তাকে রেল টিকিট। না না, রেস্টুরেন্ট, আরে রেল থেকে নেমে ও $900 ব্যয় করে সে জিনিসপত্রগুলো বানিয়েছিল। আরে মাইক ডোনাল্ডের কাফেতে গিয়েছিল। মাইক ডোনাল্ড দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এইটাই প্রমাণ করে দিল ভালো পড়া হয়নি। তারপরে ওকে যখন জিজ্ঞেস করলো মাইক ডোনাল্ড কোথায় যাচ্ছ, তখন এই দারুণ একটা কোম্পানির নাম বলেছে, ওই যে দেখো কোম্পানিটার নাম, নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্র্যাজেলড হুইট কোম্পানি। হ্যাঁ, বিদঘুটে ফালতু একটা নাম বলেছে আর কি। আর বলছে এই বক্তব্যটা শুনে মাইকের এত হাসি পেল, আনন্দ পেল, যে জিমিও তার সঙ্গে আনন্দ করলো। এবং এই স্টেলজার অ্যান্ড মিল্ক মানে একটা সোডা, নরম পানীয় আর কি, হালকা সোডা জাতীয় পানীয়, দুধ দিয়ে তৈরি, সেটা তাকে খেতে হলো। মানে এত সে মজা দিয়েছে, নিজেও মজা পাচ্ছে। আর হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস, কখনো ওয়াইন বা এই ধরনের কখনো সে পান করতো না। এটা হচ্ছে মানে বলা হয়েছে এখানে। এবারে কৌশিকীর কোশ্চেন, রাই তো পারলো না। কৌশিকী, হোয়াট ওয়াজ জিমিজ নাম্বার ইন জেল? 9762। যাক, মনে রেখেছে তো ভাগ্য ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ওয়ার্ক ডিড জিমি ডু ইন দ্য জেল? জেলে জিমি কি কাজ করতো? হ্যাঁ, হি ওয়ার্কড ইন দ্য প্রিজন সুশপ। প্রিজন সুশপে কাজ করতো। এবং আমরা গল্পে শুরু দেখেছি, সে যখন ওয়ার্ডেন গার্ড তাকে পার্ডন দেওয়ার জন্য গেল, সে ডেকে আনতে গিয়েছিল, তখন সে জুতোর উপরের অংশ সেলাই করছিল। আচ্ছা, হাউ লং ওয়াজ হি ডেস্টিন টু বি ইন দ্য প্রিজন? হাউ লং ওয়াজ হি ডেস্টিন টু বি প্রিজন, মানে জেলে কতদিন থাকার শাস্তি হয়েছিল তার? হ্যাঁ, 4 বছর। আর হাউ লং ডিড হি স্পেন্ড ইন দ্য জেল? এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এ 4 ইয়ার সেন্টেন্স, মানে তার 4 বছরের জেল হয়েছিল, আর সে কাটিয়েছিল নিয়ারলি 10 মান্থস, প্রায় 10 মাস সে কাটিয়েছিল। আর ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট হি উড স্পেন্ড অ্যাবাউট 3 মান্থস। তার মতো হার্ডকোর ক্রিমিনাল, হ্যাঁ, 3 মাস। ওই যে বলছে না, হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 মান্থস। হ্যাঁ, 3 মাস কাটাবে এরকমই এক্সপেক্টেড ছিল, কিন্তু সে 10 মাস কাটাতে হয়েছে, বাধ্য হয়েছে সে। আর ইন দ্য স্টার, স্টার কথাটা কি? স্টার মানে কি? জেলখানা, আমেরিকান স্ল্যাং বলা হচ্ছে এখানে। এই যে দেখো দিয়েছে এখানে, আমেরিকান স্ল্যাং ফর, বলছে জেল। কি রায়ের কাছে কোনো উত্তর পাইনি এখনো, কিন্তু এবার রায়ের কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য প্লেস হোয়ার
Jimmy was supposed to committed the crime? What was the name of the place where Jimmy was supposed to committed the crime? সেই জায়গাটার নাম কি যেখানে জিমি অপরাধ করেছিল বলে মনে হয়? এই পৃষ্ঠাতেই আছে, এখানে নামটা ঘোরাঘুরি করছে। স্ক্রিন দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো। জায়গাটার নাম এস দিয়ে, হ্যাঁ এই যে স্প্রিংফিল্ড জব। বারে বারে কথাটা এসছে না, স্যার আমি তো স্প্রিংফিল্ডে কখনো যাইনি। রাই কি শুনতে পাচ্ছে না বলতে পারছে না, কোনটা বলো তো? বাহ, তার মানে রাই একটু খাওয়া দাওয়ার দিকে মন দিচ্ছে, রান্না পুজো হচ্ছে। হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দি গার্ড হু ব্রট জিম টু দ্য ওয়ার্ডেন? গার্ডের, হ্যাঁ এই তো দেখো এই যে পৃষ্ঠায় ক্রনিনকে ওয়ার্ডেন ডেকে বলছে, ক্রনিন একে নিয়ে যাও। ঠিক আছে, রিহ্যাবিলিটেট মানে আগের দিনে বলে দিয়েছিল, রিহ্যাবিলিটেট মানে কি? রিহ্যাবিলিটেট মানে পুনর্বাসন দেওয়া, পুনর্বাসন দেওয়া, কথাটা খুব ভালো কথা। হু পার্ডন্ড জিমি বা হু সাইন দ্য পার্ডন অফ জিমিজ রিলিজ অর্ডার? হু সাইন? দ্য গভর্নর সই করেছিল। এই কোশ্চেনগুলোর মাধ্যমে দেখে নিচ্ছি ভাত, চাল থেকে ভাত কতটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা যখন জিমির ওই আস্তানাতে মাইক ডোলানের কাফের পেছনে যে ছিল, যে আস্তানা ছিল, সেখানে যখন ধস্তাধস্তি হচ্ছিল বেন প্রাইসের সঙ্গে, বেন প্রাইস দ্য ডিটেকটিভ ওভার পাওয়ার্ড জিমি, হ্যাঁ, অ্যান্ড captured and seized him. What thing of Jimmy's dress was torn? কোন জিনিস বেন প্রাইসের কোন জামার কোন অংশটা ছিঁড়ে গেছিল? এই যে দেখো কলার বাটন। When Ben Price overpowered Jimmy for capturing, Ben Price's collar button had been torn. Ben Price, who was Ben Price? Ben Price, অরিজিৎ এই দেখো স্ক্রিনে দেখো, এমিনেন্ট ডিটেকটিভস, বিখ্যাত ডিটেকটিভ তিনি। ঠিক আছে, তারপরে কি করে বেন প্রাইস বুঝলো যে জিমি অ্যারেস্ট রিলিজ পাওয়ার পরে আবার কাজ শুরু করেছে? কি করে বুঝতে পারলো? এটা আগের দিনের পড়া তো। জিমি ভ্যালেন্টাইন মুক্তি পাওয়ার এক সপ্তাহ পরে, এই দেখো আফটার আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, কি ঘটলো ব্যাপারটা না, সব ছোটোখাটো চুরি ঘটনা ঘটতে লাগলো। এবং লাস্ট অফ অল যখন একটা পুরনো ধাঁচের ব্যাংক জেফারসন সিটিতে, এই যে জেফারসন সিটি, সেখানে যখন $5,000 চুরি গেল, তখনই কিন্তু ডিটেকটিভরা তারা সক্রিয় উঠলো। $5,000 বললো এ জিমি নিশ্চয়ই বেরিয়েছে। এবং এখানে কি বলছে, বাই কম্পেয়ারিং দ্য নোটস আর রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দি বার্গলারিজ ওয়াজ নোটিসড অ্যান্ড বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দি রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, মানে হি ওয়াজ হার্ড টু রিমার্ক, তাকে শোনা গেল মন্তব্য করতে যে দ্যাটস ড্যান্ডি জিম। Ben Price knew Jimmy's habit. Ben Price
জিমির অভ্যাস জানতো। হি হ্যাড লার্ন দেম while working on the Springfield case. Long jumps, quick getaways, no Confederates, and a taste for good society. These ways had helped Mr. Valentine to become noted as a successful dozer of retribution. It was given out that Ben Price had taken up the trail of the elusive craftsman, and other people with burglar proof safes felt more at ease. তাহলে বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস, বেন প্রাইস জিমির অভ্যাসগুলো জানতো। হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, সে এইসব ব্যাপারে জেনেছিল যখন সে স্প্রিংফিল্ডের কেস নিয়ে কাজ করছিল। লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফিডারেটস, অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি। হ্যাঁ, কটা বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। লং জাম্প, দীর্ঘ লম্ফন দিতে পারে। কুইক গেটওয়েজ, দ্রুত পালাতে পারে। নো কনফিডারেটস, কোনো অপরাধের সঙ্গী সাথী রাখে না, মানে ওর সঙ্গে কেউ থাকে না। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, উচ্চ বা সুরুচি সম্পন্ন সমাজে তার কাজকর্ম হয়। এইগুলো হচ্ছে দিজ ওয়েজ হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডোজার অফ রেট্রিবিউশন। এই উপায়গুলো মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল বিখ্যাত হতে একজন সফল শাস্তিবিহীন বা শাস্তি এড়ানোর যোগ্য ব্যক্তি হিসাবে। ডোজার মানে হচ্ছে ইভেডার, ওয়ান হু ইভেডস রেট্রিবিউশন। রেট্রিবিউশন মানে পানিশমেন্ট। বলছে এইসব উপায় অবলম্বন করতে বলে সে একজন দোষ করেও শাস্তি থেকে অব্যাহতি পাওয়ার একজন সফল ব্যক্তি রূপে বিখ্যাত হয়েছিল মিস্টার ভ্যালেন্টাইন। ইট ওয়াজ গিভিন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেইল অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান। এটা প্রকাশিত হলো যে বেন প্রাইস এই মানে রহস্যময় ক্র্যাক্সম্যান অর্থাৎ সিধেল চোরের পথ গ্রহণ করেছে, অর্থাৎ পথটাকে অনুসরণ করছে ধরার জন্য। তখন এবং অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফস ফেল্ট মোর অ্যাট ইজ, তখন চুরি প্রতিরোধী যে সিন্ধুকওয়ালা লোকেরা তারা একটু স্বস্তি বোধ করলো। অর্থাৎ ছোটোখাটো চুরিতে প্রথমে বেন প্রাইস বা পুলিশরাও তো নজরে বসেনি, পরে একটা বড় চুরির ফলে বেন প্রাইস যে ইলিউসিভ ক্র্যাক্সম্যান অর্থাৎ জিমকে ধরার জন্য তৎপর হয়েছে। এতে যাদের বার্গলার প্রুফ সেফ ছিল তারা একটু স্বস্তি বোধ করলো, তাহলে বেটা এবার ধরা পড়বে, ও এবার সতর্ক হয়ে যাবে, অতে আমরা একটু বাঁচি, সেইটা বলা হচ্ছে এখানে। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেইল অফ দি, ট্রেইল মানে পথ, অফ দি ইলিউসিভ ক্র্যাক্সম্যান। ইলিউসিভ মানে মিস্টিরিয়াস, ক্র্যাক্সম্যান মানে এখানে বার্গলারের যে ক্র্যাক করে সিন্ধুককে। অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফস ফেল্ট মোর অ্যাট ইজ, তারাও স্বস্তি, অ্যাট ইজ মানে কমফর্ট ফিল করলো। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad in the blackjack country of Arakansas. Jimmy, looking like an athlete young senior just home from college, went down the broad sidewalk towards the hotel. One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore. একদিন বিকেলবেলা জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস এলমোরে রেলের কামরা থেকে নামলো। আর এলমোরটা কোথায় না, এ লিটল টাউন 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাকজ্যাক কান্ট্রি অফ আরাকানাস। বলছে এটা একটা ছোট শহর, আরাকানাস যে ব্ল্যাকজ্যাক কান্ট্রি অর্থাৎ একটা অঞ্চল রয়েছে সেটাকে ব্ল্যাকজ্যাক কান্ট্রি বলা হয়। সেখানে যেটা রেল রোড থেকে নিচের অংশে এবং 5 মাইল দূরে, অর্থাৎ আরাকানের ব্ল্যাকজ্যাক কান্ট্রি থেকে 5 মাইল দূরে একটা ছোট শহর হলো
এলমোর। সেখানে জিমি পৌঁছেছে, অর্থাৎ প্রত্যন্ত প্রদেশে চলে গেছে। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেট ইয়ং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। জিমিকে দেখতে লাগছিল যেন একটা যুবক, খেলাধুলা করে এমন সিনিয়র যে সবে কলেজ থেকে বেরিয়েছে। এবং ওয়েন্ট ডাউন দ্য ব্রড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল, এবং সে চওড়া ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে গেল। তাহলে এলমোরে পৌঁছে তার ব্যাগ সুটকেসটা সঙ্গে নিয়ে জিমি একবারে একজন ইয়ং অ্যাথলেটের মতো ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে এগোলো। আ ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট, passed him at the corner and entered a door over which was the sign, the Elmore Bank. Jimmy Valentine looked into her eyes, forgot what he was, and became another man. এই লাইনটা মার্ক করবে। একটা হার্ডকোর ক্রিমিনাল যাকে পুলিশ বা ডিটেকটিভ ধরার জন্য পিছু নিয়েছে, সে কি করেছে না, নতুন একটা শহরে গিয়ে পৌঁছলো। যখন সে হেঁটে যাচ্ছে সেই সময় একটা ইয়ং লেডি, এক মানে যুবতী মহিলা রাস্তা পার হয়ে যাচ্ছিল এবং তার পাশ দিয়ে গেল রাস্তার এক কোণে, এবং একটা ঘরের দরজা ঠেলে ঢুকলো, যে দরজায় লেখা আছে দি এলমোর ব্যাংক। এলমোর ব্যাংক বলে একটা ঘরের দরজায় লেখা আছে। এবং জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু আর আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো। সে ভুলেই গেল সে কে, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং সে আর একজন মানুষ হয়ে গেল। দিস লাইন বা দিস পার্ট অফ দি স্টোরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হাউ চেঞ্জেস came in Jimmy's mind at the sight of a young lady who was entering a bank. The name of the bank is Elmore Bank. She lowered her eyes and colored slightly. তখন সেই যুবতী মেয়েটি তার চোখটা নামালো এবং একটু লজ্জা পেয়ে গেল। মেয়েদের লজ্জা একটা ভূষণ, তোমরা জানো। ইয়ং মেন অফ জিমির স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার ইন এলমোর। এলমোরে জিমির স্টাইল বা চলন যুক্ত বা চেহারাযুক্ত লোক খুব কম ছিল। মফস্বল শহরে এত ফিটফাট মানুষ খুব কম থাকে, সেই জন্য ওই জিমির চেহারাটা সেই মেয়েটির দৃষ্টি আকর্ষণ করলো। কি রাই বুঝতে পেরেছো তো? জিমি কলাড আ বয় লোফিং অন দ্য স্টেপ অফ দ্য ব্যাংক অ্যাজ ইফ হি ওয়ার one of the stockholders and began to ask him questions about the town, feeding him dimes at intervals. By and by, the young lady came out, looking royally unconscious of the young man with the suitcase, and went her way. Jimmy collared a boy loafing on the steps of the bank as if he were one of the stockholders. Jimmy ওই একটা বালককে কি করলো না, বালকের সঙ্গে কথা বললো, এবং কথাকে একটু মানে ম্যানেজ করে নিল। একটা বালক যে কিনা অলসভাবে সময় কাটাচ্ছিল বা ঘুরঘুর করছিল ব্যাংকের ব্যাংকের যে ধাপে, যেন হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার, যেন সে একজন শেয়ার বাজারের মালিক, এরকম মানে জিমি এরকম ভাব দেখিয়ে বিগেন টু আস্ক হিম কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন, তাকে এই শহর সম্পর্কে কী করলো না অনেক প্রশ্ন করলো। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভ্যালস, মাঝে মাঝে তাকে ডাইম দিচ্ছিল। ডাইম হচ্ছে 10 সেন্ট কয়েন অফ ইংল্যান্ড অর আদার কান্ট্রিজ। 10 সেন্টের, আমাদের যেমন পয়সা ওদের তাহলে সেন্ট, 10 সেন্টের মুদ্রা মাঝে মাঝে দিচ্ছিল আর শহর সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করেছিল। বাই অ্যান্ড বাই দ্য ইয়ং লেডি কেম আউট, ইতিমধ্যে সেই যুবতী মেয়েটি বেরিয়ে এলো। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দি ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং খুব রাজকীয়ভাবে তাকালো, কিন্তু ওই যুবক লোকটি সম্পর্কে অর্থাৎ জিমি সম্পর্কে যেন সে প্রায় অচেতন, দেখেও না দেখার ভান আর কি, এবং তারপর চলে গেল। তাহলে এই যে ফার্স্ট মিটিং বিটুইন দ্য ইয়ং লেডি অ্যান্ড জিমি, দ্য ইলিউসিভ
cracksman acted as a good effect on Jimmy's mind. সেটা আমরা পরে দেখব. Isn't that young lady Polly Simpson? asked Jimmy with a suspicious guy. জিমি একটা কপটতা ভরা ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, ওই যুবতী মেয়েটি পলি সিমসন না? মানে ওই যে ছেলেটা যাকে ম্যানেজ করছে, পয়সা দিয়ে সহজ সম্ভব জানতে চাইছে, তাকে বলছে ওই যুবতী মেয়েটা পলি সিমসন না? না, সেট দ্য বয়। এবার একটু বলে, না না, সি ইজ অ্যানাবেল অ্যাডামস, তিনি তো অ্যানাবেল অ্যাডাম। হার পা ওনস দিস ব্যাংক, তার বাবা, পা মানে ফাদার, তার বাবা এই ব্যাংকের মালিক। হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর? আরে তুমি এলমোর এসেছো কেন? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন? ওটা হচ্ছে সোনার ওয়াচ চেন না? আই এম গোয়িং টু গেট এ বুলডগ, গট এনি মোর ডাইমস? ছেলেটাও চালাক আছে, সেটা দেখছে এ তো পয়সা দিচ্ছে, তো মনে হয় মার্চেন্ট খুব পার্টি, সেজন্য বলছে, আরে এলমোরে আপনি এসেছেন কেন? আপনার ওই মানে ঘড়ির যে চেনটা সেটা সোনার না? আমি একটা বুলডগ কিনবো, আর কটা ডাইম হবে নাকি? গট এনি ডাইম মোর? সেও চাইছে এই মেয়েটা সম্পর্কে জেনে গেল, তার নামটা জেনে গেল। তো জিমির একটা অচেনা মেয়ের নাম জানার কায়দাটা দেখলে তো? তোমরা যেন শিখে নিও না এইভাবে কারো সত্যিকার নাম জেনে না, ভুলভাল নাম বলে দিয়ে বলবে এইটা এই নাম না, তখন যে জানে সে বলে দেবে, না না ওর নাম তো এই রে। তো এখানে যাই সেই ঘটনাটা ঘটেছে। ছেলেরা শুনলে আবার বলবে যে ভালো কায়দা তো। যাই হোক, তো এখানে গল্পে যা আছে সেটা আমরা বললাম। তেমন জিমি ওয়েন্ট টু দ্য প্লান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডি স্পেন্সার অ্যান্ড এনগেজড আ রুম। জিমি ওয়েন্ট টু দ্য প্লান্টার্স হোটেল। আগে আমরা জেনেছি জিমি ওয়াজ গোয়িং টু the hotel and he was walking by the footpath, side was on a footpath. On the way he met Annabel Adam, whom she called as Polly Simpson, in a specious guile. So however he could know the real name of the young lady from the boy whom he gave some dimes. তো সে এখন র্যালফ ডি স্পেন্সার নাম নিয়ে প্লান্টার্স হোটেলে, আন্ডারলাইন করো কোন হোটেলে সে গিয়ে থাকলো, থাকার জন্য ব্যবস্থা করেছে না, প্লান্টার্স হোটেল। এবং সেখানে তার জিমি নতুন নাম কি? র্যালফ ডি স্পেন্সার। দিস ওয়াজ দ্য সিউডোনিম, ছদ্মনাম। অ্যান্ড এনগেজড আ রুম, একটা ঘর ভাড়া নিল। হি লিন্ড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। সে ঝুঁকে পড়লো ডেস্কের ওপরে এবং তার অবস্থানটা ক্লার্কের সঙ্গে শেয়ার করলো বা তাকে কাছে বললো। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশান টু গো ইন টু বিজনেস। সে তাকে জানালো, হোটেলের ক্লার্ককে বললো যে সে এলমোর এসেছে বিজনেসের জন্য একটা জায়গা খুঁজতে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? শহরে জুতোর ব্যবসা কেমন চলছে? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? সে জুতোর ব্যবসার কথা ভেবেছিল, এখানে কি কোনো সুযোগ আছে? এইসব কথা কার সঙ্গে হচ্ছে না, প্লান্টার্স হোটেলে ক্লার্কের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। অর্থাৎ জিমি registered himself as a resident of the planters hotel, and there in the counter he spoke with the clerks, and he got various types of information from the clerk, and he asked him if he wanted to start a shoe business there, how would it be? The clerk was impressed by the clothes and manner of Jimmy. মফস্বলের হোটেল তো সেই জন্য ওখানকার ক্লার্কও খুব ইমপ্রেসড হয়ে গেছে জিমির কাপড় মানে পোশাক আশাক এবং তার হাবভাব দেখে। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর, বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। সে নিজে, অর্থাৎ সেই ক্লার্ক অফ দি প্লান্টার্স হোটেল, সে নিজেকে ওই কম সাজগোজযুক্ত যুবক সম্পন্ন যে এলমোর শহরে নিজেকে একটা প্যাটার্ন অফ ফ্যাশন, অর্থাৎ নিজের স্টাইলটাকে একটা বেশ সুন্দর বিশেষ উজ্জ্বল ফ্যাশন বলে ভাবতো। কিন্তু এখন দেখলো আরে আমার চেয়েও তো
আরও ভালো স্টাইল সম্পন্ন লোক আছে, হ্যাঁ, তখন সে হি নাও পারসিভড হিজ শর্টকামিং, সে তার নিজের ড্রব্যাকস বা ত্রুটিগুলো বুঝতে পারলো। কীরকম দেখো পরের বাক্যটা বোঝা যাবে। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিজ ম্যানার অফ ট্রাইং হিজ ফোর ইন হ্যান্ড হি কোর্ডিয়ালি গেভ ইনফরমেশান। যখন সে ঠিক করার চেষ্টা করছিল জিমির ম্যানার অনুযায়ী তার ফোর ইন হ্যান্ড অর্থাৎ টাইটাকে ঠিক করার জন্য, তখন সে খুব ভদ্রভাবে তথ্য দিচ্ছিল। অর্থাৎ আফটার ওয়াচিং জিমির স্টাইল অ্যান্ড ম্যানার, স্পেশালি দ্য ড্রেস অ্যাসপেক্ট অফ দি ড্রেস, the clerk of the hotel tried to imitate Jimmy's style of tying the tie, টাই বাঁধার পদ্ধতি। ফোর ইন হ্যান্ড মানে টাইকে বোঝাচ্ছে, টাইং হিজ ফোর ইন হ্যান্ড মানে টাইং হিজ টাই বাঁধার ব্যাপারটাকে অনুকরণ করার চেষ্টা করে সে কী করলো না, অনেক তথ্য দিয়ে দিল। যখন মানুষ ইমপ্রেসড হয়ে যায় তখন এরকমই দশা হয়। প্লান্টার্স হোটেলে ক্লার্কটা ভেবেছিল কি যে সেই হচ্ছে মডেল অফ দি স্টাইল ফর ফ্যাশন, হ্যাঁ, কিন্তু জিমিকে দেখার পরে সে ভাবলো বাবা আমার চেয়েও তো উন্নত দেখতে পাচ্ছি। তখন সে নিজের ত্রুটিগুলো ধরতে পারলো এবং নিজে টাই ঠিক করতে করতে সে জিমির যে তথ্যগুলো চাইছে জুতোর ব্যবসা কেমন হবে সেগুলো বলে সেগুলো উত্তর দিচ্ছে। দেখো, ইয়েস দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, জুতোর ক্ষেত্রে একটা ভালো সুযোগ আছে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, হ্যাঁ, এখানে শুধুমাত্র জুতোর দোকান নেই। দি ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স হ্যান্ডেল দেম, শুকনো মালপত্র এবং সাধারণ দোকানগুলোই সেগুলো রাখে। অর্থাৎ জুতো হ্যান্ডেল দেম মানে হ্যান্ডেল দ্য বাই অ্যান্ড সেলিং অফ শুজ, সাধারণ দোকানে জুতো পাওয়া যায়। বিজনেস ইন অল লাইন্স আর ফেয়ারলি গুড, সব ক্ষেত্রেই এখানে বিজনেস ভালো হয়। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, আশা করা যায় মিস্টার স্পেন্সার এলমোরেই তার জায়গা স্থির করবে। হি উড ফাইন্ড ইট প্লিজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোশিয়েবল। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন টু লিভ ইন, সে এই জায়গাটাকে একটা চমৎকার শহর বলে দেখবে এবং এখানকার লোকেদেরও সে খুব মিশুকে বলে দেখতে পাবে। মানে এই কথাগুলো যেন ক্লার্কেরই কথা, প্লান্টার্স হোটেলের ক্লার্কের কথা, যে কিনা জিমিকে এইসব তথ্যগুলো দিল। মানে অ্যাজ জিমি এক্সপেক্টেড দ্য ক্লার্ক অফ দি প্লান্টার্স হোটেল সাপোর্টেড জিমিজ আইডিয়া অফ ওপেনিং আ শু শপ অ্যাট এলমোর। এবং তার যুক্তি কি না, দেয়ার ওয়াজ নো এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য at Ilmore at Ilmore, and the clerk of the Planters Hotel also informed that this is a pleasant town and people are also very sociable here. Mr. Spencer thought he would stop over in the town a few days and look over the situation. No, the clerk need not call the boy. He would carry up his suitcase himself. It was rather heavy. Mr. Spencer thought he would stop over in the town a few days and look over the situation. After getting information from the clerk of the Planters Hotel, Mr. Spencer, that means Jimmy Valentine, thought that he himself would stay for some time in the city, that means in the town, that means Elmore, and look over the situation. বিভিন্ন পরিস্থিতিটা খতিয়ে দেখবে। নো, দি ক্লার্ক নিডন্ট কল দ্য বয়, ক্লার্কটা এতই ইমপ্রেস হয়েছে আর হোটেল বয়কে ডাকলো না তার জিমির ব্যাগ ট্যাগ বওয়ার জন্য, সুটকেস বওয়ার জন্য। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, সে নিজেই তার মানে জিমির সুটকেস বয়ে নিয়ে গেল এবং এটা বেশ ভারী ছিল। মিস্টার র্যালফ স্পেন্সার দি ফিনিক্স নাও অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ remained in Elmore and prospered. He opened a shoe store and secured a good run of trade. দেখো এই বাক্যটা সুন্দর বাক্য। মিস্টার র্যালফ স্পেন্সার দি ফিনিক্স দ্যাট রোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন, in the register of Planters Hotel, Jimmy Valentine has registered his name as Ralph D. Spencer,
এবং সেই স্পেন্সার এই জন্য তাকে বলা হচ্ছে ফিনিক্স। এই টার্মটা মার্ক করো, ফিনিক্স ইজ দ্য নেম অফ এ mythological bird that was supposed to lost his life in the fire, and from the ashes of its own body this bird phoenix also rose। অর্থাৎ একই ব্যক্তি ভিন্ন রূপে প্রকাশ পাচ্ছে এখানে। জিমি ভ্যালেন্টাইন, এখন আর জিমি ভ্যালেন্টাইন নেই, সে র্যালফ ডি স্পেন্সার হয়ে গেছে। যেমন হয় ফিনিক্স পাখি তার নিজের ছাই থেকে পুনরায় জেগে উঠেছিল, মাইথোলজিক্যাল স্টোরি আছে। তো সেরকমভাবে জিমিও তার নিজের ছাই থেকে মিস্টার র্যালফ স্পেন্সার হয়ে আবির্ভূত হলো। এবং কী করলো না, কেন কীভাবে এই পরিবর্তনটা এলো না, সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ, হঠাৎ এবং আকর্ষণীয় ভালোবাসার, অপ্রতিরোধ্য ভালোবাসার দ্বারা সে সেই ভালোবাসার টানে থেকে গেল এলমোরে এবং উন্নতি লাভ করলো। কীভাবে না, হি ওপেন্ড আ শু স্টোর, সে একটা জুতোর দোকানই খুললো এবং ব্যবসাটা খুব ভালোভাবে চালালো। অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড। সোশিয়ালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। সামাজিকভাবে সে সফল হলো এবং অনেক বন্ধু তৈরি করেছিল। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, এবং সে তার হৃদয়ের ইচ্ছাটাকেও পূরণ করেছিল। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে মিস অ্যানাবেল অ্যাডামের সঙ্গে দেখা করেছিল। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, এবং তার আকর্ষণে সে ক্রমে ক্রমে বেশি করে মুগ্ধ হয়ে গিয়েছিল। ক্যাপটিভেটেড অর্থাৎ যে মেয়েকে প্রথম দেখে সে নিজেকে ভুলে গিয়েছিল সে আসলে কে, সেই মেয়ের ভালোবাসার স্পর্শে সে কী হলো না পরিবর্তিত হলো, সেটা আমরা পরে দেখতে পাবো। সে ক্রমশ তার আকর্ষণের দ্বারা মুগ্ধ হয়ে গেল। অ্যাট দি এন্ড অফ আ ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যালফ স্পেন্সার ওয়াজ দিস। এক বছর পরে মিস্টার র্যালফ স্পেন্সারের অবস্থা এরকম হলো। হি হ্যাড ওয়ান দ্য রেসপেক্ট অফ দি কমিউনিটি, হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, অ্যান্ড he and Annabel were engaged to be married in 2 weeks। দেখো তাহলে সে সমাজে একটা রেসপেক্টেবল প্লেস লাভ করেছে, সম্মানীয় স্থান লাভ করেছে সে।